মৃগরোগ এটা এমন একটা সামাজিক সমস্যা যেটা নিয়ে রয়েছে অনেক ধরনের কুসংস্কার। এই রোগে আক্রান্ত ব্যক্তিদেরকে সামাজিকভাবে কিছুটা দূরে সরিয়ে রাখা হয়, যার নেতিবাচক প্রভাব পড়ে রোগীর সামাজিক, ব্যক্তিগত, কর্মজীবন, এমনকি দাম্পত্য জীবনেও। এই রোগ নিয়ে রয়েছে নানা ধরনের অলৌকিক বা অন্ধবিশ্বাস। এই রোগ নিয়ে কারণ, লক্ষণ, প্রতিকার সহ এর আদ্যপ্রান্ত নিয়ে আমাদের আজকের আয়োজন। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই RTVর স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন মেডিক্যাফে, পাওয়ার্ড বাই নেভিয়ান। আপনাদের সাথে আছি আমি ডক্টর রীতা। আমার সাথে স্টুডিওতে আছেন একজন বিশেষ অতিথি, ডক্টর বিপ্লব কুমার দাস, সহযোগী অধ্যাপক, নিউরোলজি বিভাগ, খুলনা মেডিকেল কলেজ হসপিটাল, খুলনা। স্যার কেমন আছেন? ভালো। আজকের আয়োজনে আপনাকে স্বাগতম। ধন্যবাদ তোমাকে। স্যার, শুরুতেই আপনার কাছে জানতে চাইবো মৃগরোগটা আসলে কি এবং এই রোগটা কেন হয়? ধন্যবাদ তোমার সুন্দর প্রশ্নের জন্য। আসলে আমরা জানি যে আমাদের মস্তিষ্ক আমাদের শরীরের যাবতীয় কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। তো এই সমস্ত কার্যকলাপ, যেমন আমরা হাত নাড়াচ্ছি, পা নাড়াচ্ছি, কথা বলতেছি, এই সমস্ত কার্যকলাপ নিয়ন্ত্রণ করার জন্য মস্তিষ্কের মধ্যে সার্বক্ষণিক মস্তিষ্কের যে স্নায়ু কোষগুলো আছে সার্বক্ষণিক এক ধরনের মৃদু বিদ্যুৎ প্রবাহ চলতে থাকে। এটা নর্মালি চলে। যদি কোনো কারণে এই বিদ্যুৎ প্রবাহ অস্বাভাবিক এবং অতিরিক্ত পরিমাণে তৈরি হয় ব্রেনের কোনো একটা স্থানে, তখন যে সিমটমগুলো হয় বা তখন যে লক্ষণগুলো হয়, যেমন খিঁচুনি, এটাকে আমরা কমনলি মৃগরোগ বলে থাকি। তো এই সমস্ত অতিরিক্ত বা এক্সেসিভ অ্যাবনর্মাল যে ব্রেনের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটির কারণেই আসলে মৃগরোগ তৈরি হয়ে থাকে। স্যার, আপনি বললেন খিঁচুনি, খিঁচুনি মৃগরোগের একটা লক্ষণ। সকল খিঁচুনি মানেই কি মৃগরোগ? না, সকল খিঁচুনি মানে মৃগরোগ না। খিঁচুনি আর মৃগরোগের মধ্যে পার্থক্য আছে। যেমন কারো যদি একবার খিঁচুনি হয়, সেটার বিশেষ অনেক কারণ থাকতে পারে। যেমন আমি যদি বাচ্চাদের কথা চিন্তা করি, ছোট বাচ্চাদের আপ টু 6 ইয়ার্স, 6 বছর পর্যন্ত তাদের যে ভাইরাস, যে নর্মাল জ্বর হয়, ভাইরাল ফিভার বা ইনফ্লুয়েঞ্জা, সে জ্বরের কারণে শরীরে টেম্পারেচার বাড়ার কারণেই তার খিঁচুনি হতে পারে। কিন্তু এটাকে আমরা মৃগরোগ বলবো না, কারণ তার জ্বরটা কন্ট্রোল হলে, টেম্পারেচারটা আমরা নামাতে পারলে তার খিঁচুনিটা কন্ট্রোল হবে। আমরা মৃগরোগ তখনই বলি যে যদি তার বারবার যদি খিঁচুনি হওয়ার প্রবণতা থাকে বা তার কোনো কারণ ছাড়াই বারবার 2 বা তার বেশিবার খিঁচুনি হয়। তাই সে কারণে মনে করেন যে আমি একটা বললাম যে জ্বরের হলে হতে পারে এরকম। এছাড়াও জ্বর ছাড়াও যদি কারো বিশেষ করে ডায়াবেটিক রোগীদের কোনো কারণে সুগার অনেক ফল করে, বা যদি কোনো কারণে বমি বা পাতলা পায়খানার কারণে যদি কারো সোডিয়াম কমে যায়, বা যদি কারো মস্তিষ্কে সংক্রমণ বা ইনফেকশন জাতীয় রোগ হয়, বা যদি কারো মস্তিষ্কে টিউমার বা এরকম ধরনের রোগ থাকে, অথবা কেউ যদি অ্যাক্সিডেন্টের কারণে মাথায় আঘাত লাগে, আঘাতজনিত কারণে খিঁচুনি হতে পারে। কিন্তু এই খিঁচুনি মানে যে মৃগরোগ সেটা কিন্তু না। স্যার, আপনি বলছিলেন শিশুদের কথা। স্যার, আমার প্রশ্ন হলো কারা এই রোগের ঝুঁকিতে বেশি থাকে? কাদের কাদের এই রোগ বেশি হয়? নারী পুরুষ ভেদে কোনো রোগের প্রভাব আলাদা আছে কিনা? এই বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম। আসলে ওরকম না, যে কারো এটা হতে পারে। শিশুদের থেকে শুরু করে মধ্যবয়সী, বৃদ্ধ, যে কারো এটা হতে পারে। এরকম কোনো নির্দিষ্ট বয়স নাই। তবে সাধারণত বাচ্চা বয়সে বেশি হয়, আবার 60 বছরের পরে এদের বেশি হতে পারে। তবে এরকম কোনো নারী পুরুষ বা বয়স ভিত্তিক কোনো আলাদা সিগনিফিক্যান্ট কোনো পার্থক্য নাই, যে কারো। পার্থক্য নাই। জি। স্যার, আপনি বলছিলেন শিশুদের কথা। শিশুরা যদি মৃগরোগে আক্রান্ত হয়, তাহলে সাধারণত কোন বয়স থেকে এই রোগটা তাদের প্রকাশ পায় এবং কী লক্ষণ দেখলে আমরা বুঝবো যে শিশুটা মৃগরোগে আক্রান্ত? এটা অ্যাট বার্থ হতে পারে, ডেলিভারির পরপরও হতে পারে। যদি কোনো কারণে বাচ্চার ডেলিভারির আগে পরে ওই সময়টাতে অক্সিজেনের ঘাটতি হয় ব্রেনে, মস্তিষ্কে, তাহলে তার ডেলিভারির পরপরই খিঁচুনি হতে পারে। ইভেন ডেলিভারির পরে যদি তার ব্রেনে সংক্রমণ হয়, ইনফেকশন হয়, তাহলেও তার খিঁচুনি হতে পারে। তো খিঁচুনি বা মৃগরোগের কিছু লক্ষণ আছে নির্দিষ্ট, একেবারে স্পেসিফিক। আবার আমরা আরেকটা কথা এখানে বলতে হবে যে খিঁচুনি আবার সব রকম খিঁচুনি একরকম না। খিঁচুনির কিছু কিছু ভিন্নতা আছে, কিছু কিছু ভিন্নতা টাইপস আছে। আছে। আমরা কমনলি সাধারণত যে যেটা দেখে অভ্যস্ত, জেনারেলাইজড খিঁচুনি বা বলা হয় টনিক ক্লনিক সিজার বলা হয়, সেটাতে যে লক্ষণগুলো হয় আমরা সাধারণত ওইটাতেই আমরা বেশি অভ্যস্ত। সেটাতে হতে পারে ঝাঁকুনি হতে পারে, খিঁচুনি হতে পারে, হাত পা শক্ত হয়ে যেতে পারে, জিহ্বা কেটে রক্ত বেরোতে পারে, মুখ দিয়ে ফেনা বেরোতে পারে, পেশেন্ট তার পেশাব পায়খানা কাপড়ে করে দিতে পারে, হ্যাঁ, এবং খিঁচুনি অজ্ঞান হয়ে যেতে পারে। অজ্ঞান হওয়ার পরে যখন পেশেন্টের জ্ঞান ফিরবে, জ্ঞান ফেরার পরও কিছু সময় 30 to 60 মিনিট এরকম হতে পারে যে পেশেন্টের মাথা ব্যথা, পেশেন্ট ডিসওরিয়েন্টেড বা ড্রাউজি বা ঝিমুনি ভাব হতে পারে, বা পেশেন্ট কনফিউজড। জ্ঞান ফেরার পরও সে জ্ঞান ফিরছে কিন্তু সে কাউকে চিনতে পারতেছে না, এরকমও কিছু সময় থাকতে পারে। যদি আমরা এরকম লক্ষণ দেখি তাহলে আমরা খিঁচুনি বলতে পারি। আরও কিছু লক্ষণ আছে, যেমন
একটা বাচ্চা বয়সে যেতে হয় অ্যাবসেন্স যারা আমরা বলি, সেটাতে একটা বাচ্চা হঠাৎ করে সে লেখাপড়া করতেছে, হঠাৎ করে সে ব্ল্যাক আউট হয়েছে। কিছুক্ষণ ব্ল্যাক আউট না, ঠিক সে কিছুক্ষণ দেখা যাবে যে একদিকে তাকায় আছে, তাকে একটা প্রশ্ন করলে সে ফ্যাল করে তাকায় আছে কিন্তু কোনো রেসপন্স করবে না। তার নাম কি, কী করতেছো, কেমন আছে, কোনো রেসপন্স করবে না। হঠাৎ করে ফ্যাল করে তাকায় থাকবে কিছু সময়, একটু পরে আবার সে ভালো। এটা এক ধরনের মৃগী রোগ। আবার মৃগী রোগের আমরা জানি যে মস্তিষ্কের অত্যাধিক ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি, বা আমরা বাংলায় বোঝানোর জন্য বলতে পারি যে এক ধরনের শর্ট সার্কিট বা এক্সেসিভ ফায়ারিং কারণে মৃগী রোগ হয়। তাই আমরা এটা ডিপেন্ড করে যে লক্ষণ কেমন হবে, এটা নির্ভর করে মস্তিষ্কের কোন অংশে আসলে ফায়ারিংটা এক্সেসিভ বা অ্যাবনর্মাল হচ্ছে। যদি কারো এরকম অ্যাক্টিভিটিটা যদি কারো নির্দিষ্ট একটা জায়গায় আমরা বলি টেম্পোরাল লুপ, সেখানে যদি এরকম অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি হয় তখন তার ধরনটা অন্যরকম হবে। সে কীভাবে যে একটা নির্দিষ্ট একটা জায়গায় সে প্রতিদিন আসে, যেমন আপনি এখানে প্রতিদিন আসেন, হঠাৎ করে আপনি বলছেন আমি তো এখানে কোনোদিন আসি না, এটা কোথায়, আমি কোথায় আসলাম। অথবা যে কোনোদিন ভুলে যায়, মানে একটা ভুলে যাওয়া ঠিক না, আবার এরকম হতে পারে, উল্টা হতে পারে যে কোথাও মানে কোনোদিন সে এই জায়গায় আসেনি, মনে করবে এখানে আমি কত আসছি, প্রতিদিন আমি এখানে আসি। এরকম যে ইয়েগুলো অ্যাবনর্মাল যে বিহেভিয়ারাল বা থিঙ্কিংয়ের যে চেঞ্জগুলো, এটা এক ধরনের কিন্তু মৃগী ব্যায়ামের মধ্যে পড়ে। মৃগী মানে খিঁচুনি মানেই যে এরকম সে ঝাঁকুনি হতে হবে, অজ্ঞান হতে হবে, ব্যাপারটা তা না সবসময়। স্যার, এবারে আমি জানতে চাচ্ছি খিঁচুনি রোগের সাথে অন্য কোনো রোগের কোনো সম্পর্ক আছে কিনা, বা অন্য কোনো রোগ হলে তার একটা কনসিকুয়েন্স হিসেবে মৃগী রোগ হতে পারে কিনা? হ্যাঁ আচ্ছা, তবে আমরা প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে খিঁচুনির কারণ জানা যায়নি, বা অজানা বা কারণ নাই, আমরা এরকম বলতে পারি বেশিরভাগ খিঁচুনির ক্ষেত্রে। তবে কিছু কিছু ক্ষেত্রে খিঁচুনির কারণ থাকে। তার মধ্যে একটা আমি বলতে পারি যেটা একদম বাচ্চা বয়সে বা কম বয়সে যেটা হয়, বাচ্চাদের যদি জন্মগত কোনো মস্তিষ্কের ত্রুটি থাকে, অথবা যেটা আগে বলছি যে তার ডেলিভারির আগে পরে যদি কোনো কারণে মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতি থাকে, এটা একটা কারণ হতে পারে। বা তার যদি কোনো জেনেটিক কোনো ডিজিজ থাকে বাচ্চার, সেক্ষেত্রে হতে পারে। আবার আরও কিছু অসুখ আছে, যেমন আমরা বলি যে অটিজম সম্পর্কে তো সবাই এখন জানে, অটিজমের বাচ্চাদেরও কিন্তু এরকম খিঁচুনি হওয়ার সম্ভাবনা বেশি থাকতে পারে। আবার আরও কিছু কারণের মধ্যে আমরা বলবো যে ব্রেন টিউমার যদি কারো থাকে, ব্রেন টিউমারের কারণে খিঁচুনি হতে পারে। ব্রেন স্ট্রোক হলে স্ট্রোকের কারণেও খিঁচুনি হতে পারে। বা হেড ইনজুরি, কোনো আঘাত, অ্যাক্সিডেন্টের কারণে যদি মাথায় আঘাত লাগে, সেই আঘাতজনিত কারণেও কিন্তু খিঁচুনি হতে পারে। স্যার, আপনি বলছিলেন খিঁচুনি রোগের লক্ষণ নিয়ে। স্যার, এরপরে যে জানতে চাইবো, স্যার মৃগী রোগের সাথে কি মানসিক সমস্যার কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, মানসিক সমস্যার সম্পর্ক আছে। যেটা আমরা জানি যে যারা মৃগী রোগী তারা একটু সোশ্যালি তারা আইসোলেটেড থাকতে চায়। তারা অনেকে আছে যে তার যে রোগটা সম্পর্কে প্রকাশ করতে চায় না। কারণ আমাদের সমাজের যে ব্যবস্থা যেরকম, তাতে আমরা মৃগী রোগীদের একটু দূরে ঠেলে রাখতে মানে আমাদের টেন্ডেন্সি আছে। আমরা বিশেষ করে স্যার, স্কুল গোয়িং বাচ্চাদেরও তো এই সমস্যাগুলো দেখা আছে। যায়। এই কারণে স্কুলে বাচ্চাদেরকে যে কেউ যদি জানে যে বাচ্চার মৃগী রোগ, তাহলে অভিভাবকরা অনেক সময় বাচ্চাদেরকে বলে দেয় যে বাচ্চাকে একটু অ্যাভয়েড করতে, অ্যাভয়েড করতে বলে, এবং তারা বুলির শিকার হয়। হ্যাঁ, এইসব কারণে তারা লেখাপড়াতে পেছায় পড়ে। তাদের পটেনশিয়ালিটি, ক্যাপাবিলিটি থাকা সত্ত্বেও তারা লেখাপড়া ঠিকমতো করতে পারে না। এই সমস্ত কারণে তারা নেগলেক্টেড হওয়ার কারণে তাদের একটা সোশ্যাল মানে সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট পড়ে ব্রেনের উপরে। ইম্প্যাক্টের কারণে তারা খুব কমনলি বিষণ্ণতা বা দুশ্চিন্তাগ্রস্ততা যে রোগগুলো বা অ্যাংজাইটি বা ডিপ্রেশন, সেই ক্ষেত্রে কি তাদের সাইকিয়াট্রিক কনসালটেশন দরকার আছে নিউরোমেডিসিনের পাশাপাশি? অবশ্যই যারা যদি ওই লেভেলে তাদের বিষণ্ণতা বা ডিপ্রেশন থাকে, তাহলে তাদের অবশ্যই সাইকিয়াট্রিক কনসালটেশনের প্রয়োজন। স্যার, সব রোগ ডায়াগনোসিসের ক্ষেত্রে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করাই রোগীদের, সেক্ষেত্রে মৃগী রোগ ডায়াগনোসিসে কি কোনো পরীক্ষা নিরীক্ষা দরকার আছে? মৃগী রোগের ডায়াগনোসিস আসলে আই উইটনেস যথেষ্ট। আমরা চোখে দেখে বুঝবো। আই উইটনেস মানে তার মৃগী রোগের হওয়ার যে ইভেন্টটা, সে যে চাক্ষুষ দেখছে, তার যে স্টেটমেন্ট, সেটাই যথেষ্ট। আমাদের সাধারণত আর কিছু লাগে না। স্যার, মৃগী রোগের সাথে মানসিক সমস্যার সম্পর্ক, এই নিয়ে আমরা কথা বলছিলাম। স্যার, এবারে আপনাকে জানতে চাইবো যে এই মৃগী রোগের চিকিৎসা সম্পর্কে, এই সম্পর্কে যদি আমাদেরকে কিছু বলেন। মৃগী রোগের চিকিৎসা বলতে গেলে আমাদের প্রথমেই যেটা বলতে হবে যে 100 জনের 70 জন মানে 70% মৃগী রোগী সঠিক এবং সময় মতো চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ ভালো থাকতে পারে, এটাই প্রথম কথা। আর বাকি 25 থেকে 30% পেশেন্টের হয়তো ভালো নাও হতে পারে ওষুধ বা পরে, ওষুধ নেওয়ার পরে। এই প্রশ্নটা কিন্তু আমাদের অভিভাবকরা করে থাকেন যে তার বাচ্চা যে মৃগী রোগে আক্রান্ত, সে কি সম্পূর্ণরূপে সুস্থ হবে কিনা। হ্যাঁ, সেটাই বলতে চাচ্ছি যে মানে 70% পেশেন্টই উপযুক্ত ওষুধ এবং উপযুক্ত ডোজের ডিউরেশনের ওষুধ যদি সেবন করে, মৃগী রোগের ওষুধ, নির্দিষ্ট ওষুধ পাওয়া যায়, অ্যান্টি এপিলেপটিক মেডিকেশন বা অ্যান্টিসিজার মেডিকেশন, তারা এইগুলো গ্রহণের মাধ্যমে তারা ভালো থাকতে পারে, একদম স্বাভাবিক জীবন লিড করতে পারে। আর
এদের মধ্যে থেকেও এদেরকে ধরুন 5 বছর বা 6 বছর পর্যন্ত আমরা ওষুধ কন্টিনিউ করতে পারি। এরপরে এদের মধ্যে থেকেও আরও 50% এরা ওষুধ ছাড়াই বাকি জীবন ভালো থাকতে পারে। এটা হচ্ছে মূল মেসেজ। তার মানে আমরা ধরে নিতে পারি যে মৃগী রোগ কোনো অনিরাময়যোগ্য রোগ না, এটা নিরাময়যোগ্য রোগ। যেহেতু 70% রোগী ওষুধ খেয়ে ভালো থাকতে পারে, এটা মূল মেসেজ। আর বাকি 25-30% অনেক সময় ওষুধেও কাজ হয় না, সেখানে আমাদের কিছু ব্রেইনের সার্জারি করতে হয় বা আদার কিছু ইন্টারভেনশন আছে, ভেগাস নার্ভ স্টিমুলেশন বা আদার কিছু চিকিৎসা মডালিটি আছে, সেটা খুব কম। যেহেতু বেশিরভাগই ভালো হয়ে যায়, তো আমাদের টার্গেট থাকবে এই গ্রুপটাকে আমরা উপযুক্ত চিকিৎসা দিয়ে ভালো করার। এখন এই স্যার, যারা ওষুধ নিয়ে ভালো থাকে তাদেরকে সারা জীবন ওষুধ চালিয়ে যেতে হয় না না নাকি? না চলে যেতে আমরা ওষুধ মিনিমাম আমরা বলি যে 3 to 5 ইয়ার্স, কমপক্ষে আমি যদি হায়েস্টটা ধরি 5 বছর যদি সে ওষুধ নিয়ে ভালো থাকে, 5 বছর, এরপরে আমরা চেষ্টা করি তাকে ওষুধ থেকে উইথড্র করার। এবং প্রথমে ডোজ কমিয়ে দেওয়া হ্যাঁ, হয়। উইথড্র করার প্রসিডিওর আছে। উইথড্র আমরা সাডেনলি হঠাৎ করে করতে পারবো না। সে যেমন যদি 5 বছর 6 বছর ওষুধ খেয়ে থাকে, তাহলে আমরা 6 মাস 1 বছর 1.5 বছর ধরে তার আস্তে 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 ডোজ কমায় আমরা তাকে চেষ্টা করবো ওষুধ থেকে ফ্রি রাখার জন্য। এবং আমি অলরেডি বলছি যে এই 70%-এর 50% পেশেন্টও ওষুধ ছাড়াই বাকি জীবন কাটাতে পারে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছ থেকে আমরা অনেক অজানা এবং গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারছি। এই বিষয়ে আমরা আরও বিস্তারিত জানবো, কিন্তু ছোট্ট একটা বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RTVর স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন মেডিক্যাফে অনুষ্ঠান, পাওয়ার্ড বাই নেভিয়ান। এ পর্যায়ে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। RTVর সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি RTV স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন মেডিক্যাফে অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই নেভিয়ান। আমাদের সাথে আছেন একজন বিশেষ অতিথি, ডক্টর বিপ্লব কুমার দাস, সহযোগী অধ্যাপক, নিউরোমেডিসিন বিভাগ, খুলনা মেডিকেল কলেজ হসপিটাল। স্যার, আমরা মৃগী রোগের চিকিৎসা সম্পর্কে কথা বলছিলাম। তো এখানে আপনি ঔষধপত্র দিয়ে চিকিৎসার কথা বলছিলেন। তো এক্ষেত্রে আমরা কি কি ঔষধ ব্যবহার করতে পারি? ওষুধের তো বড় একটা লিস্ট আছে আসলে, এবং এখানেও কিছু প্রোটোকল আছে যে আমরা আগেই বলছি যে সব মৃগী রোগ একই রকম না। মৃগী রোগের ধরনের উপরে ডিপেন্ড করবে আমরা কোন ওষুধ দিব। যদি কারো প্রথম যেটা আমরা বলছি যে কমন মৃগী রোগ, যে জেনারেলাইজ, যেটা খিঁচুনি হয়, জিহ্বা কেটে যায়, কাপড়ে পেশাব করে দেয়, অজ্ঞান হয়ে যায়, এই ধরনের যদি জেনারেলাইজড হয়, প্রাইমারি জেনারেলাইজ, সেক্ষেত্রে এক ধরনের ওষুধ ব্যবহার করতে হবে। আবার যদি কারো এরকম হয় যে মৃগী রোগটা শুরু হয়েছে ব্রেনের এক পাশ থেকে, তারপরে পরবর্তীতে আরেক দিকে আরেক দিকে স্প্রেড করছে, সাথে রোগী অজ্ঞান হয়ে গেছে, তখন আমরা বলি যে সেকেন্ডারি জেনারেলাইজড। তখন আবার চয়েস একরকম। আবার যদি অ্যাবসেন্স সিজার হয়, যে হঠাৎ করে বাচ্চা ফ্যাল করে তাকায় আছে, কোনো কথা বলে না, অজ্ঞান হয় না, কিছু হয় না, জিজ্ঞেস করলে কোনো রেসপন্স করে না, সেখানে চিকিৎসা একরকম। এরকম মৃগী রোগের আসলে কমন কি কি ধরনের ঔষধপত্র ব্যবহার করা হয় এই ক্ষেত্রে? কমনলি ব্যবহার করা হয় আমরা ব্রড স্পেকট্রাম যেগুলো বলি, সোডিয়াম ভ্যালপ্রয়েট, কার্বামাজেপিন, বা ইদানিং যে আমরা ওষুধগুলো খুব ব্যবহার করতেছি যেমন লেভোটাইরাসিটাম বা ল্যামোট্রিজিন, এই ওষুধগুলো এখন অনেকটা আগায় আছে। কারণ হচ্ছে এই ওষুধগুলোর সাইড ইফেক্ট প্রোফাইল খুব ভালো, সাইড ইফেক্ট বলতে গেলে হয় না। স্যার, এটাই জানতে চাচ্ছিলাম যে এই ওষুধগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া আসলে কেমন? যেমন যে পুরানো যে ওষুধগুলো আছে, আমি যেটা বললাম সোডিয়াম ভ্যালপ্রয়েট, এগুলো পার্শ্ব প্রতিক্রিয়া একটু বেশি ছিল। এবং আমরা প্রেগনেন্সিতে বিশেষ করে এই সমস্ত ওষুধ ইউজ করতে পারতাম না। কিন্তু ইদানিং যে ওষুধগুলো আছে লেভোটাইরাসিটাম বা ল্যামোট্রিজিন, এগুলো প্রেগনেন্সিতে কম্পারেটিভলি অনেক সেফ, আমরা এটা ইউজ করতে পারি, এবং সাইড ইফেক্ট প্রোফাইল অনেক ভালো। হ্যাঁ, পুরানো ওষুধগুলো সাইড ইফেক্ট প্রোফাইল বেশ খারাপ আর কি। কিছু কিছু ওষুধের তো বেশ বড় বড় সাইড ইফেক্ট, লাইফ থ্রেটেনিং সাইড ইফেক্টও আছে। এগুলো অনেক সেফার ড্রাগ নতুনগুলো। স্যার, আপনি প্রেগনেন্ট মায়েদের কথা বললেন, তো সেক্ষেত্রে আমার একটু জানার ছিল যে প্রেগনেন্ট মা যদি মৃগী রোগে আক্রান্ত থাকেন, সেক্ষেত্রে আমরা তার জন্য কি কি সচেতনতামূলক ব্যবস্থা তাকে অ্যাডভাইস করব? আচ্ছা, এখানে এখানে দুইটা ব্যাপার আছে। একটা হচ্ছে যে একটা মহিলা আগে থেকেই মৃগী রোগে আক্রান্ত, সে প্রেগনেন্ট হয়েছে নতুন। আবার আরেকটা ব্যাপার হচ্ছে যে যদি আগে মৃগী রোগ ছিল না, প্রেগনেন্সির পরে তার মৃগী রোগ হয়েছে, দুইটার ক্ষেত্রে আমরা দুই রকম অ্যাপ্রোচ করব। যদি কোনো মহিলা আগে থেকেই মৃগী রোগে আক্রান্ত থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে সে যে ওষুধে তার খিঁচুনিটা কন্ট্রোল ছিল, আমরা চেষ্টা করব তারা ওই ওষুধটাই কন্টিনিউ করা, আমরা ওষুধ ডিসকন্টিনিউ করবো না। স্যার, এখানে ডোজ অ্যাডজাস্টমেন্টের কোনো ব্যাপার আসছে কিনা? প্রেগনেন্সিতে হ্যাঁ, প্রেগনেন্সিতে Pregnancy-তে। ডোজ অনেক সময় একটু ডোজ বেশি লাগতে পারে, তবে আমরা চেষ্টা করি যে যত কম ডোজে পেশেন্টকে ভালো রাখা যায়। কারণ আমরা জানি যদি আমরা ওষুধ বন্ধ করে দিই আগে থেকেই তার স্যার, এই ক্ষেত্রে ফিটাল কোনো কনজেনিটাল অ্যাবনরমালিটিস হতে এর পারে, চান্স থাকে হতে পারে। কিনা? তো একটা হচ্ছে যে দুইটা রিস্ক, মায়ের নিজের রিস্ক, কারণ আমরা জানি যে
খিঁচুনি হলে তো যে কোনো সময় তার পড়ে মানে মাথা ফাটতে পারে, ইনজুরি হতে পারে, তাই না? ফিজিক্যাল একটা ইনজুরি ইনজুরি হতে হতে পারে। পারে বা আরো কিছু কিছু কমপ্লিকেশন আছে। আবার বাচ্চা যদি মা অজ্ঞান হয়ে পড়ে যায় তাহলে তো বাচ্চাও তো থাকবে কিনা সন্দেহ। এই কারণে আমরা আমরা জানি যে খিঁচুনির যে ওষুধগুলা সেগুলোতে কিছু রিস্ক আছে। কিছু রিস্ক বলতে নর্মাল যার খিঁচুনি নাই বা নর্মালি যে মা খিঁচুনির ওষুধ খায় না তার রিস্ক 2 to 4%। যে কোনো মায়েরই মানে বা আমরা মূল রিস্কটা কি, মূল রিস্ক হচ্ছে বাচ্চার কোনো জন্মগত ত্রুটি হয় কিনা, এটা তো মূল রিস্ক। যে কোনো স্বাভাবিক মায়েরই জন্মগত ত্রুটি হওয়ার সম্ভাবনা আছে 2 থেকে 4%। সেক্ষেত্রে যারা খিঁচুনির ওষুধ খায় 3 to 6%, মানে সামান্য একটু রিস্ক বেশি। আমরা ওই রিস্কের জন্য তো ওষুধ বন্ধ করে বাড়তি যে মায়ের রিস্ক, জীবনটাকে মায়ের জীবন, হ্যাঁ, শিশুর ঝুঁকির মধ্যে ফেলা যাবে বাচ্চার না। জীবনও ঝুঁকির মধ্যে ফেলবো না। এ কারণে আমরা চেষ্টা করব যে আগের ওষুধ কন্টিনিউ করার। আর যদি এরকম হয় যে মা আগে খিঁচুনি ছিল না, প্রেগনেন্ট হওয়ার পরে খিঁচুনি হয়েছে, আমাদের খিঁচুনির ওষুধ দিতে হবে, সেক্ষেত্রে আমরা অবশ্যই চুজ করবো যে নিউয়ার যে ওষুধগুলো যেমন লেভোটিরাসিটাম বা ল্যামোট্রিজিন, এই ওষুধগুলো আমরা চুজ করবো। স্যার, আপনি বলছিলেন যে কোনো ক্ষেত্রে রোগীর চিকিৎসার একটা মাধ্যম হিসেবে অপারেশনের প্রয়োজন হয়। কোন ক্ষেত্রে আমরা রোগীকে অপারেশন সাজেস্ট করব? অপারেশন সাজেস্ট করব আমরা যদি দেখি যে তার খিঁচুনির কারণ হলো ব্রেন টিউমার, তাহলে আমি যতক্ষণ না পর্যন্ত টিউমারটা রিমুভ করতেছি ততক্ষণ পর্যন্ত খিঁচুনি কন্ট্রোল হবে না। আমি যতই ওষুধ দিই না কেন কন্ট্রোল হবে না। সেক্ষেত্রে আমাদের অপারেশন করতে হবে। আবার কিছু কিছু খিঁচুনি আছে যেটা বাচ্চাদের হয়, সেক্ষেত্রে যেটাতে আমরা বলি যে রেজিস্ট্যান্ট এপিলেপসি, যেগুলো ড্রাগ রেজিস্ট্যান্ট এপিলেপসি, সেগুলোতে 2টার বেশি ওষুধ দেওয়ার পরও তার খিঁচুনি কন্ট্রোল হচ্ছে না। সেক্ষেত্রে এপিলেপটিক বা এপিলেপসি সার্জারি কিছু কিছু রোল আমাদের করতে। তখন আবার আবার অপারেশন প্রয়োজন আরও হয়। কিছু কন্ডিশন যেটাও বাচ্চাদের হয়, যদি বাচ্চাদের জন্মগত বা রক্তনালীর কোনো ত্রুটি থাকে, মানে এভিএম আমরা বলি, আর্টারি ভেনাস ভ্যালফরমেশন, এরকম কিছু ত্রুটির কারণেও খিঁচুনি হতে পারে। সেক্ষেত্রেও আমাদের সার্জারি করতে অপারেশন হবে, সার্জারি প্রয়োজন করতে হয়। হবে। স্যার, মৃগীরোগ কি প্রতিরোধ করা সম্ভব স্যার? এই বিষয়ে যদি কিছু বলতেন। প্রতিরোধ বলতে আমরা কিছু কিছু যেমন আমরা করতে পারি রিস্ক ফ্যাক্টর, আমরা চেষ্টা করতে পারি অ্যাভয়েড করা যায় কিনা বা কন্ট্রোল করা যায় কিনা। আমরা যেমন মৃগীরোগের কারণের মধ্যে আগে বলছি যে যারা মাদকাসক্ত তাদের হতে পারে, সেক্ষেত্রে আমাদের ড্রাগ অ্যাবিউজ কমাতে হবে। যারা অ্যালকোহলে আসক্ত বা যারা অ্যালকোহল বহুদিন ধরে খাচ্ছে, অ্যালকোহল হঠাৎ করে বন্ধ করছে, উইথড্রল, এই সমস্ত ক্ষেত্রেও মৃগীরোগ হতে পারে। এদেরকে আমরা এগুলো থেকে বাদ দিতে অ্যাডভাইস করতে পারি। তারপরে আমরা যেটা বলতে পারি আরেকটা কারণ আমরা বলছি যে স্ট্রোকের কারণে হয়, তাহলে আমরা স্ট্রোকের যে রিস্ক ফ্যাক্টরগুলো যেমন ডায়াবেটিস কন্ট্রোল বা প্রেশার কন্ট্রোল, যদি এগুলো করতে পারি যাতে স্ট্রোকটা না হয়, তাহলে তার ইনডাইরেক্টলি খিঁচুনির সম্ভাবনা কমে যাবে। আবার আমরা জানি যে হেড ইনজুরি হলে খিঁচুনি হয়, রাস্তাঘাটে যারা মোটরসাইকেল চালায় বা করে তাদের হেলমেট পরতে বলতে পারি, এগুলো আমরা করতে পারি। তারপরে হচ্ছে আমরা জানি যে ডায়াবেটিক রোগীর সচরাচর সোডিয়াম সুগার কমে গেলে এরকম হয়, তাহলে আমরা ডায়াবেটিস যাতে সুগার খুব না কমে, স্ট্রিক্ট কন্ট্রোল থাকে, অথবা যাতে অনেক বেশি সুগার না ব্লাড হয়, সুগার মনিটরিংটা সেক্ষেত্রে খুবই এটা জরুরি। এটা আমরা আমরা এটা করতে, এগুলো করে ইনডাইরেক্টলি আমরা করতে পারি। আরেকটা মূল যেটা প্রতিরোধ, যেটা যারা অলরেডি খিঁচুনির ওষুধ খাচ্ছে, অ্যান্টি এপিলেপটিক মেডিকেশনে আছে, তারা যাতে ওষুধটা ঠিক মতো খায়, তারা ওষুধের ডোজ যাতে মিস না দেয় বা ওষুধের ডিসকন্টিনিউ না করে, বা কোনো সমস্যা হলে, যেমন আমরা ওষুধ শুরু করার পরে এরকম না যে একটা ওষুধ দিয়েছি এটাতে ভালো হয়ে যাবে, ভালো না হতে পারে, সেক্ষেত্রে আমার ডাক্তারের কাছে আবার যেতে হবে, যে ওষুধের ডোজ অ্যাডজাস্ট করা লাগতে পারে, ওষুধ চেঞ্জ করা লাগতে পারে। তো এরকম যাতে ভালো হচ্ছে না ওষুধ বন্ধ করে বসে থাকতে হবে না। এই ব্যাপারগুলো তাদের যদি মাথায় থাকে তাহলে আমরা অনেকাংশে খিঁচুনির প্রকোপটা কমাতে পারবো, প্রতিরোধ করতে পারবো। স্যার, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। সবশেষে যদি আপনি মৃগীরোগে আক্রান্ত রোগী এবং অভিভাবকদের জন্য কোনো মেসেজ দিতেন। আমি একটা কথা বারবারই বলতেছি যে মৃগী রোগীরা আমাদের মতো সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে হবে, এটা তার ফ্যামিলি মেম্বারদেরও রিয়েলাইজ করতে হবে, বুঝতে হবে। আমাদের সোসাইটির যারা সদস্য তাদেরও বুঝতে হবে যে ওরা আমাদের সমাজ থেকে দূরের কেউ না, আমাদের মতোই। ওদেরকে আমরা যদি অ্যাপ্রোপ্রিয়েট সাপোর্ট দিতে পারি, ওদের আমরা অ্যাপ্রোপ্রিয়েট লেখাপড়া করার ব্যবস্থা করতে পারি, আমাদের চাকরির সুযোগ দিতে পারি, আমাদের মানে বিয়ে, আমাদের আরেকটা আমি বলা হয়নি, যেটা হচ্ছে যে বিশেষ করে বিয়ের ব্যাপারে আমাদের কাছে অনেক রোগী আসে, যার মা বাবা নিয়ে আসছে মেয়েকে, নিয়ে এসে বলতেছে যে তার খিঁচুনি আছে, এইটা তার সাথে তার শাশুড়ি বা শ্বশুর আছে, স্যার ওনারা যেন না জানে। জানলে কী হবে, জানলে দেখা যাবে যে আমার মেয়ের মানে বাড়িতে বের করে দিচ্ছে, এরকম হতে পারে। এই যে ব্যাপারটা, এটা কতখানি একটা পেইনফুল এটা ঘটনা, কিন্তু এটা খুবই কমন। কিন্তু মানে যদি যার হয়তো ছোটোবেলায় খিঁচুনি ছিল,
এই যদি জানতে পারে, মেয়ে দেখতে আসে যে পাত্রপক্ষ, যে এই মেয়ের ছোটবেলায় কিছু পাড়ার লোকে যদি বলে যে তার ছোটবেলা থেকে খিঁচুনি ছিল, খিঁচুনি ছিল। এখন তার খিঁচুনি নাই, সে এখন সুস্থ, তারপরে কিন্তু তার ওই মেয়ের বিয়ে নেওয়ার সম্ভাবনা খুব বেশি। এরকম কিন্তু খুব কমন। তাই আমাদের কাছে যারা গার্জিয়ানরা আসে, খুব কমন যে মেয়ের মা আসে বলে স্যার এরকম যেন ওর যে খিঁচুনি ছিল বা আছে এটা যেন শ্বশুরবাড়ি কেউ যেন না জানে। আপনি বলবেন অন্য রোগ বা এরকম একটা অন্য কিছু বোঝাই দিবেন, খিঁচুনির কথা বলবেনই না। কত বড় একটা পেইনফুল। কিন্তু আসলে তো আমরা কি বলতেছি, যে বারবার বলতেছি যে আমরা যদি তার পর্যাপ্ত চিকিৎসা করি, সে কিন্তু সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবে, বিয়ে করতে পারবে, সব কিছু করতে পারবে। তো এইটাই আমার মেসেজ, যে আমরা সামাজিক সচেতনতাটা বৃদ্ধি করতে বাড়াতে হবে, হবে। যে বেশিরভাগ খিঁচুনি রোগী ওষুধ দিয়ে আমরা ভালো করতে পারি। আমরা তাদের জন্য দূরে ঠেলে না দিই, তারা লেখাপড়ার দিকে আমরা যেন তারা টেনে আনি, নিজেদের করে নিই, তাদের চাকরি বাকরির সুযোগ করে দিই, তাদের জীবন সুন্দর স্বাভাবিক করার ব্যবস্থা করে দিই। এটাই আমাদের সবার দায়িত্ব আমি মনে করি। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি মৃগরোগ সম্পর্কে সবগুলো পয়েন্ট খুব সুন্দরভাবে গুছিয়ে আমার দর্শকদেরকে জানিয়েছেন। আশা করি দর্শকরা অনেক বেশি উপকৃত হবেন। তোমাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা সবাই দেখছিলেন RTVর চিকিৎসা বিষয়ক নিয়মিত আয়োজন মেডিক্যাফে অনুষ্ঠান, পাওয়ার্ড বাই নেভিয়ান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, RTVর সঙ্গে থাকবেন।